গল্পের আসর থেকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় শ্রোতা, আজকে আমরা শুরু করছি বিখ্যাত এবং বিরল প্রতিভার লেখক সৈয়দ মুজতবা আলীর শ্রেষ্ঠ গল্পের আরেকটি গল্প পুনর্চ। তাহলে শুরু করা যাক গল্প পুনর্চ। অভিজ্ঞতাটা হয়েছিল প্যারিসে, কিন্তু এরকম ধারা ব্যাপার বার্লিন, ভিয়েনা, লন্ডন, প্রাগ যে কোনো জায়গায় ঘটতে পারত। প্যারিসে আমার পরিচিত যে কয়টি লোক ছিলেন তারা সবাই গ্রীষ্মের অন্তিম নিঃশ্বাসের দিনগুলো গ্রামাঞ্চল অথবা সমুদ্র তীরে কাটাতে চলে গিয়েছেন। বড্ড একা পড়েছি। ন্যাশনাল লাইব্রেরি আর গিমে মিউজিয়ামে সমস্ত সময় কাটানো যায় না। প্যারিসের ফুর্তি পার্টি রঙ্গরস করা হয়ে গিয়েছে, তার পুনরাবৃত্তি আর কোনো নতুন তত্ত্ব নেই। এসব কথা ভাবছি আর প্লাস দ্য লা মাদালেনের জনতলঙ্গে গা ভাসিয়ে দিয়ে সম্মুখ পানি এগিয়ে চলেছি। এমন সময় শুনি শুয়ার মশিও লা দক্তর। তাকিয়ে দেখি ফ্রান্সের লক্ষ লক্ষ সুন্দরী যুবতীদের একজন। চেনা চেনা মনে হলো, কিন্তু চেষ্টা করেও নামটা স্মরণ করতে পারলাম না। অনেকখানি অভিমান মাখিয়ে সুন্দরী অনুযোগ করলেন, চিনতেই পারলেন না, অথচ প্যারিসের সঙ্গে পরিচিত হওয়ার পূর্বেই আপনি আমাকে চিনতেন। ঠাস করে মাস্টারমশাই চড় মারলে ছেলেবেলায় যেরকম মন্টো নিগ্রোর রাজধানীর নাম আচম্বিতে মনে পড়ে যেত, ঠিক সেই রকম এক ঝলক মনে পড়ে গেল দেশ থেকে মার্সেই হয়ে প্যারিসে আসার সময় ট্রেনে এর সঙ্গে আলাপ হয়েছিল। হেড পূর্বেই তুলেছিলাম, এবার বাউ করে বললুম, হাজার অনুশোচনা, মনস্তাপ এবং ক্ষমা ভিক্ষা। মাদায়জেল সাতিন্য কায়দাকানুন বাবদে প্যারিস লগ্ন এ বিস্তর মিল আছে। বিপাকে যদি প্যারিসের এটিকেট সম্বন্ধে দ্বিধাগ্রস্ত হন তবে নির্ভয়ে লগ্ন চালাবেন, পস্তাতে হবে না। ইতর ব্যাপারে যাহা অল্প তাহাই মিষ্ট হতে পারে, কিন্তু ভদ্রতার ব্যাপারে আধিক্যে দোষ নেই। মাদমোয়াজিল ক্ষমাশীলা আশা তাতে বলে তিনি হাত বাড়িয়ে দিলেন। আমি দস্তানা পরা হাত ঠোঁটের কাছে ধরলুম। শাস্ত্রী বলে চুমু খাবে, কিন্তু অল্প পরিচয়ের গ্রানেন অর্ধভুজনং সূত্রই প্রযোজ্য। মাদমোয়াজেল বললেন, মাহারা শিশুর মতো ঘুরে বেড়াচ্ছেন যে? আমি বললুম, লটাঙ্ক লিখন। তিনি বললেন, চলুন আমার সঙ্গে সিনেমায়। খেয়েছে? একে তো সিনেমা জিনিসটার প্রতি আমার বিতৃষ্ণা, তার উপর ঈষৎ অনটনে দিন কাটাচ্ছি। একেবারে যে দরিয়ায় পড়েছি তা নয়, কিন্তু একটু টানাটানি অর্থাৎ কিনা দুদণ্ড জলে গা ভাসাতে হলে যে গামছার প্রয়োজন মা গঙ্গাই জানেন, তার অভাব কিছুদিন ধরে যাচ্ছে। আনিটা শিকিটা করব আর ফুর্তিও হবে এমন হিসেবে বেশনে আমি বিশ্বাস করি নে। তাই আমার গরিমসি বাপ দেখে মাদমোয়াজেল বললেন, আমার কাছে দুখানার টিকিট আছে। পশ্চিম রণাঙ্গন নিশ্চুপ, বইখানার প্রশংসা শুনেছি, আর এরাবার পথ রইল না। মাদমোয়াজেল বললেন, এখনও তো ঘণ্টাখানেক বাকি, চলুন একটু ক্যাফেতে। চলুন। ক্লের বিবি যে পানীয়ের ফরমাইশ দিলেন তার নাম আমি কখনো শুনিনি। ওয়েটারটা পর্যন্ত প্রথমটায় বুঝতে পারিনি, আনতে অনেক দেরি হলো। সে পানি এলেনও অদ্ভুত কায়দায়, প্রকাণ্ড গম্বুজের মতো গ্যালাসের তলাতে আধ ইঞ্চিটক ফিকে হলদে, খোদায় মালুম কি চিজ। আমি কফির অর্ডার দিলাম। ক্লের 10 মিনিটই সেই খোদায় মালুম কি শেষ করে উঠিয়ে দাঁড়িয়ে বললেন, চলুন, বড্ড গরম, এখানে আমার দম বন্ধ হয়ে আসছে। তখন ওয়েটার এসে আমাকে বলল 40 ফ্রাঁ।
অর্থাৎ 4 টাকার কাছাকাছি। বলে কি, এই 3 ফুটা? যাগ্গে। ক্লের তখন ব্যাগ থেকে রুমাল বের করছিলেন। ব্যাগ বন্ধ করতে করতে বললেন, আপনিই দেবেন? সে কি? আমি বললাম, নিশ্চয় নিশ্চয়, আনন্দের কথা, হে হে। বেরিয়ে এলেন ক্লের প্যারিসের পোড়া পেট্রোল ভরা বাতাসে লম্বা দম নিয়ে বললেন, বাঁচলুম। কিন্তু এখনও তো অনেক সময় বাকি। কোথায় যাই বলুন তো? দেশে থাকতে আমি ম্যালেরিয়ায় ভুগতাম। সব সময় সব কথা শুনতে পাইনি। ক্লের বললেন, ঠিক ঠিক মনে পড়েছে, সিনেমার কাছেই খোলা হাওয়ায় একটা রেস্তোরাঁ আছে। আপনার ডিনার হয়ে যায়নি তো? বাঙালির বদ অভ্যাস আমারও আছে, ডিনার দেরিতেই খাই। তবু ফাড়া কাটাবার জন্য বললুম, আমি ডিনার বড় একটা। বাধা দিয়ে ক্লের বললেন, আমিও ঠিক তাই, মাত্র 1 কোর্স খাই, স্যুপ না, পুডিং না। রাত্রে বেশি খাওয়া ভারী খারাপ। আগস্টের প্যারিসে ভয়ঙ্কর জায়গা। ততক্ষণে ট্যাক্সি এসে দাঁড়িয়েছে। প্যারিসে ট্যাক্সিওয়ালা ফুটপাতে মেয়েদের দাঁড়ানোর ভঙ্গি থেকে গ্রাহক কেনা ঠিক ঠিক বুঝতে পারে। জীবনে এই প্রথম বুঝতে পারলাম রবীন্দ্রনাথ কেন বেদনা পেয়ে লিখেছিলেন, মনে হলো যেন পেরিয়ে এলেম অন্তহীন পথ। নিশ্চয়ই ট্যাক্সি চড়ে গিয়েছিল, মিটার আপ ছিল এবং ভাড়াও আপন ট্যাঙ্ক থেকে দিতে হয়েছিল। না হলে গানটার কোনো মানেই হয় না। পায়ে হেঁটে গেলে 2 মাইল চলতে যা খরচা, 2 লক্ষ মাইল চলতেও তাই। বাহারি রেস্তোরাঁ, কুঞ্জে কুঞ্জে টেবিল, টেবিলে টেবিলে ঘন সবুজ প্রদীপ, বাদ্যি বাজনা, শ্যাম্পেন, সুন্দরী, হীরের আংটি আর উজি নাজির কোটাল। আমার পরনে গ্রে ব্যাগ আর ব্লু ব্লেজার। মহা অস্বস্তি অনুভব করলাম। ক্লের ওয়েটারকে বললেন, কিছু না, শুধু ওর্দাভর এলো। বিরাট বারকুশে ডজন খানেক ভিন্ন ভিন্ন খাদ্য খোপে খোপে সাজানো। সেমন মাছ, রাসান সালাদ, টুকরো টুকরো ফ্রাঙ্কফুটার, টোস্ট সোয়ার, কেভিয়ার, ইগর্ট, দই, চিংড়ি, সফট অলিভ, সিরকার পেঁয়াজ। এক কথায় আমাদের দেশের 32.5 ভাজা। তবে দাম হয়তো 32.5 গুণেরও বেশি হতে পারে। একই বলে 1 কোর্স খাওয়া। কোথায় যেন পড়েছি মতিলালজি সাদাসিধে কুঠির বানাতে গিয়ে লাখ টাকার বেশি খরচ করেছিলেন। তালিমটা নিশ্চয়ই প্যারিসের 1 কোর্স খাওয়া থেকে পেয়েছিলেন। ওয়েটার শোধালো, পানীয়? ক্লের ঘাড় বাঁকা। ক্লের ঘাড় বাঁ দিকে কাত করে বললেন, নো। তারপর ডান দিকে কাত করে বললেন, উই। ফের বাঁ দিকে, নো। ফের ডান দিকে, উই। আমার দোলাতে দুলে মন, ফাঁসি না কালাপানি। কালাপানি নয়, শেষ দোলা ডান দিকে নড়ল, অর্থাৎ লাল পানি। ক্লের 2 ফুটা ইংরেজিও জানেন। যে পানীয় অর্ডার দিলেন তার গুণকীর্তন করতে গিয়ে আমাকে বুঝিয়ে বললেন, ইট ইজ নট এ ড্রিঙ্ক বাট এ ড্রিম। স্বপ্ন, মেশিও। এ জিনিস ফ্রান্সের গৌরব, রসিকজনের মোক্ষ, পাপি তাপির জর্দন জল। নিশ্চয়ই স্বয়ং রবীন্দ্রনাথ এক বাউলকে উদ্ধৃত করে বলেছেন, যেজন ডুবলো সখী তার কি বাকি আছে গো। তারপর সেই 1 কোর্স খাওয়া শেষ হতে না হতেই ওয়াটার এসে আমাদের বলল, হঠাৎ 1 চালান তাজা শুক্তি এসে পৌঁছেছে। সমস্ত রেস্তোরাঁয় আমরাই যে সবচেয়ে দামি দামি ফিনসি খাদ্য খাবার জন্য এসেছি, এ তত্ত্বটা সে কী করে বুঝতে পেরেছিল জানি নে। মৃদঙ্গের তাল পেলে নাচিয়ে বুড়িকে ঠেঙানো যায় না। কাজেই ক্লের যখন ফরাসি শক্তির উচ্ছ্বাসিয়ে তার 1 ডজন অর্ডার দিলেন, তখন আমি এইটুকু আশা আঁকড়ে ধরলুম যে যদি কোনো শক্তির ভেতর থেকে মুক্ত বেরোয়, তবে
তাই দিয়ে বিল শোধ করব। ক্লেয়ার ডেকুর তোলেননি। না জানি কত যুগ ধরে তপস্যা করার ফলে ফরাসি জাতি 1 ডজন শক্তি বিনা ডেকুরে খেতে শিখেছে। ফরাসি সভ্যতাকে বারবার নমস্কার। প্রায় শেষ কপর্দকো দিয়ে বিল শোধ করলাম। সে রাত্রে সিনেমায় গিয়েছিলাম। পাঁচশিকির সিটে বসে ওয়াল কোয়াটে বন্দুক কামানের শব্দ, মাঝখানে ক্লের ঘুমের শব্দ শুনতে পেয়েছিলাম। নাক ডাকাটা বললুম না, গ্রাম্য শোনায়। আর ফরাসি সভ্যতার দায় যতক্ষণ সে জাগ্রত আছে। রাত 11টায় সিনেমার শেষে যখন বাইরে এসে দাঁড়ালাম, তখন ক্লেয়ার বললেন, কোথায় যাই বলুন তো? আমার সর্বাঙ্গ উচ্চাঙ্গ সঙ্গীতের জন্য ব্যাকুল হয়ে উঠেছে। আমি বলতে যাচ্ছিলাম, নতর দামের গির্জে, সেই একমাত্র জায়গা যেখানে পয়সা খরচা না করেও বসা যায়। কিন্তু চেপে গেলাম। বললাম, আমাকে এইবেলা মাপ করতে হচ্ছে মাদমোয়াজেল সাতিন্য। কাল আমার মেলা কাজ। তাড়াতাড়ি না শুলে সকালে উঠতে পারবো না। ক্লেয়ার কি বললেন আমি শুনতে পাইনি। ভদ্রতার শেষ রক্ষা করতে পারলাম না বলে একটু দুঃখ হলো। ট্যাক্সি করে বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে দশমীর বিসর্জনের মতো দেবী পূজায় শেষ অঙ্গ। এত খরচার পর সব কিছু এটুকু বাধাই গেল ঠিকই। চাবুক কেনার পয়সা ছিল না বলে দামি ঘোড়াটাও শুধু দানা পানি খাওয়ালাম, জিনটা পর্যন্ত লাগানো গেল না। বাস ভাড়া দিয়ে দেখি আমার কাছে আছে 3টি কফি, 1খানা স্যান্ডউইচ আর 5টি সিগারেটের দাম। আমার কপাল, বাসের টায়ার ফাটল, 1/2 মাইল পথ হাঁটতে হবে। প্যারিসের হোটেলগুলো বেশিরভাগ সংযমী মহল্লায় অবস্থিত। সংযমীর বর্ণনায় গীতা বলেছেন, সর্বভূতের পক্ষে যা নিশা সংযমী তাহাতে জাগ্রত থাকেন। তারপর সংযমী সেই নিশাতে কি করেন তার বর্ণনা গীতাতে নেই। আমার ডাইনে বায়ে যে জনতরঙ্গ বয়ে চলেছে তাদের চেহারা দেখে তো মনে হলো না তাঁরা পরমার্থের সন্ধানে চলেছেন। তবে হয়তো এরা অমৃতের সন্তান, অমৃতের সন্ধানে বেরিয়েছেন। আর অমৃতের বর্ণনা দিতে গিয়ে এক ঋষি বলেছেন, অমৃতাস্তি সুরালয়েষু, অথবা বনিতাধর পল্লবেষু। ভারতবর্ষের হিন্দু মূর্খ, সে কাশী যায়। মুসলমান মূর্খ, সে মক্কা যায়। ইউরোপীয় সংযমী মাত্রই অমৃতের সন্ধানে প্যারিস যায়। প্যারিসে নিশাভাগী নারী বিবর্জিত অবস্থায় চলনে পদে পদে বনিতাধর পল্লব থেকে আপনার কর্ণকুহরে অমৃত প্রবেশ করবে। সোয়ার মাসিও, আপনার সন্ধ্যা শুভ হোক। আপনি যদি সে ডাকে সাড়া দেন তবে কি হয় না সে সম্বন্ধে ব্যক্তিগত অভিজ্ঞতা আমার নেই, প্রয়োজনও নেই। এমএল জোলার মল্লিনাথও আমি হতে চাইনি। শরৎ চাটুর্যে যা লিখেছেন তা আমার এখনও হজম হয়নি। হোটেল আর বেশি দূরে নয়। মহল্লাটা ঈষৎ নির্জন হয়ে আসছে। হঠাৎ একটু আনমনা হয়ে গিয়েছিল, তাই আপন অজানাতে একটু বাসওয়ারের উত্তর দিয়ে বুঝতে পারলাম ভুল করে ফেলেছি। এক সন্ধ্যায় 2 সুন্দরী সামলানো আমার কর্ম নয়। আমার পূর্বপুরুষগণ একসঙ্গে 4 সুন্দরী সামলাতে পারতেন। হায়, আমার অধপাত কতই গগনচুম্বী থেকে কতই অতল স্পর্শী। না, এর বেশভূষা দেখে মনে তো হচ্ছে না ইনি বসন্ত সোনার সহোদরা, যদিও দরিদ্র চারু দত্ত। আমি নিশ্চয়ই বটি। এমন নিখুঁত সুন্দরী রাস্তায় বেরোবে কেন? তবে হ্যাঁ, তুলসীদাস বলেছেন, সংসার কি অদ্ভুত রীতিতে চলে দেখো। সুরি দোকানে বসে মদ বিক্রয় করে, সেখানে ভিড়েরও অন্ত নেই। আর বেচারি দুধওয়ালাকে ঘরে ঘরে ফেরি দিয়ে দুধ বিক্রয় করতে হয়। কিন্তু এ নীতি তো হেতায় খাটে না। আমি বললাম, অপরাধ নেবেন না, কিন্তু আপনাকে ঠিক প্লেস করতে পারছি না।
সুন্দরী স্মিত হাস্য করলেন। বিনার পয়লা পিরিংয়ের মতো একটি ধ্বনি বেরোলো। সে হাসি এতই লাজুক আর মিঠা যে তখনই চিনতে পারলুম যে একে আমি চিনি নে। এরকম হাসি অতি বড় অরসিকও একবার দেখলে ভুলতে পারে না। কি করি, এ যে আবার আমার সঙ্গে সঙ্গে হাঁটতে আরম্ভ করেছে। এ সুহাসিনী বাসের হাঁটির বসন্তবেলা নিশ্চয় নয়। তবে এরকম গায়ে পরে আলাপ করলো কেন? আর ভালো মন্দ কোনো কিছু বলছি না কেন? এ কি রহস্য? না, কালোই প্যারিস ছাড়ব। ক্রসওয়ার্ড আমি কাগজেই পছন্দ করি, জীবনে নয়। হঠাৎ হোঁচট খেয়ে বেচারি পড়ে গেল। আমি তাড়াতাড়ি তাকে তুলে ধরলুম, শুধালুম কি হয়েছে। বলল, রাস্তার দোষ নয়, আমি বড্ড ক্লান্ত। আমি জানি আমার পাঠকরা আমাকে আর ক্ষমা করবেন না, বলবেন, ওরে হস্তি মূর্খ, এক সন্ধ্যায় দুবার ইত্যাদি। তবু স্বীকার করছি, আমি আবার সেই আহাম্মুকি করলুম, কিন্তু এবার সোজাসুজি প্যারিস লখনৌতে 3 তালাক দিয়ে। বললুম, আমার কাছে 3টে কফি, একটা স্যান্ডউইচ আর 5টি সিগারেটের দাম। কোনো ক্যাফেতে গিয়ে একটু জিরাবেন? বলল, আমি শুধু কফি খাবো। ক্যাফেতে বসিয়ে বললুম, কফি স্যান্ডউইচ খেয়ে বাড়ি যান। কিছু বলল না, আপত্তিও জানালো না। ক্যাফেতে কড়া আলোতে মেয়েটির চেহারা দেখে মনে হলো এর দুর্বলতা না খেয়ে। প্রেম অন্ধ, কিন্তু প্যারিস তো প্রেমিক নয়। তবে সে এ সুন্দরীকে উপোস করতে দিচ্ছে কেন? কিন্তু সে রহস্য সাবধানের জন্য একে প্রশ্ন করা বর্বরত বটেই। তাই নিয়ে আপন মনে তুলপার করা অনুচিত। পৃথিবীর অনাহার গোছাবার দাওয়াই যখন আমার হাতে নেই, তখন রোগের কারণ জেনে কি হবে? হঠাৎ মেয়েটি বলল, তুমি ভুল বুঝেছ। আমি বললাম, চুপ, আমি কিছু শুনতে চাইনি। তাই বোঝ আপনি, না বলে তো তুমি, বললুম। তবে নতুন নেবেছি, কাল রাত্রে প্রথম। কিন্তু কেউ আমার কাছে গেছল না সাহস করে। আমার চেহারা তো ওরকম নয়, আমি জানি। আমিও কাকে সাহস করে বসওয়ার বলে নিয়ন্ত্রণ করতে পারিনি। মানুষের দম্ভের সীমা নেই। স্থির করেছিলাম কোনো প্রশ্ন শুধাব না। তবু নিজের কথা জানতে ইচ্ছে করল। বললুম, আজ আমাকেই কেন বসওয়ার বললেন? বোধহয় বিদেশি, না কি জানি কেন, ঠিক বলতে পারবো না। আমি বললুম, থাক, আমি সত্যি কিছু শুনতে চাইনি। অনেকক্ষণ চুপ করে থেকে বলল, কিন্তু আজ রাত্রি যে করেই হোক আমাকে খদ্দের জোগাড় করতেই হবে। আজ সকালেই ল্যান্ডলেডি আমাকে বাড়ি থেকে তাড়াতে চেয়েছিল। রাত ঘনিয়ে আসছে, আমাকে বাধ্য করে বলতে হলো, আপনি বাড়ি যান আর নাই যান, আমার সঙ্গে বসে থাকলে তো আপনার, জানেন তো, পুরুষের সঙ্গে বসে আছেন দেখলে কেউ আপনার কাছে আসবে না। রাতও অনেক হয়েছে, এখন মাতালের মতোই বেড়েই চলবে। এখন মাতালের সংখ্যা বেড়েই চলবে। কেঁপে ওঠেনি, কিন্তু তার মুখখানি একটু বিকৃত হলো। কোনো কথা কয় না। বড় বিপদে পড়লুম। বললুম, আমি তাহলে উঠি। বলল, কেন, আমার সঙ্গে বসতে চাও না? আমি তাড়াতাড়ি মাপ চেয়ে বললুম, না না, তা নয়, আপনাকে সত্যি বলছি, কিন্তু আমার সঙ্গে বসে থাকলে আপনার সময় যে বৃথা যাবে। বলল, তুমি আমাকে কফি খাওয়ালে। কাতর হয়ে বললুম, প্লিজ, জিনিসটাই ওরকম ধরে নেবেন না। তাহলে তুমি আমাকে কফি খাওয়ালে কেন? আমি বললুম, প্লিজ প্লিজ, এসব কথা বাদ দিন। বলল, কেউ তো খাওয়ায় না। না, তুমি বসো, তোমার সঙ্গে কথা বলতে আমার সত্যি ভালো লাগছে। এই দুঃখ বেদনার মাঝখানেও এর সাহচর্য, সৌন্দর্য যে আমাকে টানছিল, সে কথা অস্বীকার করে আপন দাম বাড়াতে চাইনি।
বলল, আর জানো, তুমি চলে গেলেই আমাকে বোশওয়ারের পাত্র খুঁজতে বেরোতে হবে। আমি আর সাহস পাচ্ছি না। হায় ও রক্ষণীয়া, তুমি কি করে জানলে প্যারিস কত রূঢ়, কত নিষ্ঠুর? বললুম, আজ তাহলে থাক না, আপনাকে বাড়ি পৌঁছে দিই। কোথায় থাকেন বলুন তো? কাছেই, লাভনির হোটেলের পাশের গলিতে। খুশি হয়ে বললুম, তাহলে চলুন, আমি লাভলিনেই থাকি। রাস্তায় চলতে চলতে সে আমার বাহু চেপে ধরল। হাতের আঙুল কোনো ভাষায় কথা বলে না বলেই সে আমাকে কথা বলতে পারে। তার কিছুটা বুঝলুম, কিছুটা বুঝেও বুঝতে চাইলাম না। হঠাৎ মেয়েটার কেমন যেন মুখ খুলে গেল। বোধহয় সে রাত্রে বসোয়ার বলার বিভীষিকা থেকে নিষ্কৃতি পেয়েছে বলে। বলতে লাগলো, পয়সা রোজগারের কত চেষ্টা সে করেছে, কত চাকরি সে পেয়েছে, তারপর যারা চাকরি দিয়েছে তারা কি চেয়েছে, কীরকম জোর করেছে, সে পালিয়েছে, আরও কত কি। আর কি অদ্ভুত সুন্দর ফরাসি ভাষা। থাকতে না পেয়ে বাধা দিয়ে বলল, আপনি এত সুন্দর ফরাসি বলেন। ভারী খুশি হয়ে সে গর্ব করে বলল, বাহ, দোদে পরিবারের সঙ্গে আমাদের বন্ধুত্ব ছিল যে, তাই বলো। আলফাস দুধের মতো কটা লোক ফরাসি লিখতে পেরেছে। হোটেলে পৌঁছতে পৌঁছতে সে অনেক কথা বলে ফেলল। হোটেল পেরিয়ে মেয়েটির বাড়ি যেতে হয়। দরজার সামনে সে দাঁড়ালো। আমি বললাম, চলুন আপনাদের বাড়ি পৌঁছে দিই। বলল, না। আমি বললাম, সে কি? উত্তর না পেয়ে বললাম, তাহলে বোন নয়, শুভরাত্রি, তুমি এটুকু একাই যেতে পারবে। সেখান করার জন্য তার হাত ধরেছিল, সে হাত ছাড়ল না। মাথা নিচু করে বলল, তুমি আমাকে তোমার ঘরে নিয়ে চলো। আমাকে বোকা বলুন, মেয়েটিকে ফন্দিবাজ বলুন, যা আপনাদের খুশি, কিন্তু আমার ধর্ম সাক্ষী আমি তাকে খারাপ কিছুতেই স্বীকার করে নিতে পারলাম না। বললাম, আমার সামর্থ্য নেই যে তোমাকে সত্যিকারের সাহায্য করতে পারি, কিন্তু তোমাকে ভগবান যে সৌন্দর্য দিয়েছেন তাকে বাঁচাতে পারলে যে কোনো লোক ধন্য হবে। ভগবান শব্দটা প্যারিসের প্রতি বড় ব্যাখ্যা পশনালো। মেয়েটি মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে রইল। আমি বললাম, কি হবে বৃথা উপদেশ দিয়ে? তুমি বড্ড ক্লান্ত হয়ে পড়েছ। আমার দিকে মুখ তুলে তাকালো। ডাগর ডাগর দু চোখ আমাকে কি বলল সে কথা আজও ভুলিনি। আমার দিকে ওরকম করে আর কেউ কখনো তাকায়নি। তারপর আস্তে আস্তে সে আপন বাড়ির দিকে রওনা হলো। আমি মুগ্ধ হয়ে অপলক দৃষ্টিতে দেখলাম তার সমস্ত দেহটি আপন অসীম সৌন্দর্য বহন করে চলেছে রাজরানীর মতো সোজা হয়ে, আর মাথাটি কুঁকে পড়েছে বেদনা আর ক্লান্তির ভারে। সকালবেলা ঘুম ভাঙতেই মনে হলো ভুল করেছি। মানুষ সাহায্য করতে চাইলে সর্ব অবস্থায় সাহায্য করতে পারে। নিজের প্রতি ধিক্কার জন্মালো। এত সোজা কথাটা কাল রাত্রি বুঝতে পারলাম না কেন। তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে মেয়েটির কি মূর্খ আমি নামটি পর্যন্ত জিজ্ঞেস করিনি। সন্ধানে বেরোতে যাবার মুখে হোটেলের পোর্টার আমাকে একটি ছোট্ট পুলিন্দা দিল। খুলতেই একখানি চিঠি পেলুম। বন্ধু, তোমার কথাই মেনে নিলাম। আজ 5টার ট্রেনে আমি গ্রামে চললাম। সেখানেও আমার কেউ নেই, তবু উপবাসে মরা প্যারিসের চেয়ে সেখানে সহজ হবে। বিনা টিকিটেই যাচ্ছি। তোমাকে দেবার মতো আমার কিছুই নেই এই সোয়েটারটি ছাড়া। ভগবানের এই দয়া, তোমার গায়ে এটা হবে। জুলি।